প্রিয় সঞ্চালক মনিরুল মাস্টার, মঞ্চে উপবিষ্ট আছেন নওদা ব্লক সভাপতি, আমার প্রিয় পাত্র, একদম ছোট ভাইয়ের মতো ভাই সাইফুল ইসলাম মদন, আমাদের এপারে আনিসু থেকে শুরু করে জামিনিদা থেকে শুরু করে আমিন থেকে শুরু করে মুকাদ্দেস থেকে শুরু করে ডাক্তার আরিফ বিল্লাহ থেকে শুরু করে আমার ইলেকশন এজেন্ট নওদা, এছাড়া আমাদের যুব সভাপতি নওদা এবং মঞ্চে বহু নেতৃত্ব আছে। সকলকে আমি নাম করতে পারছি না, কেউ কিছু মনে করবেন না। সকলকেই আমার শ্রেণী মতো সালাম জানাই, আদাব জানাই, শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। আর তার থেকেও বড় কথা, মঞ্চে যারা কানাই কানাই ভর্তি হয়ে গেছে, এরাই আমাদের আসল শক্তি, আসল সম্পদ। আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন, এত প্রতিকূলতা, এত বিরোধ, এত সমস্যা, এত অর্থনৈতিক ভাবে আমাদের বিরুদ্ধে এখানকার যে প্রার্থী প্রায় 5 কোটি টাকা খরচ করেছে, আমাদেরকে নিশ্চয়ই কিছু খরচা করতে হয়েছে, কিন্তু সেই তুলনায় অত্যন্ত কম বা নগণ্য। তো মানুষের ভালোবাসা, মানুষ হচ্ছে গণতান্ত্রিক ভাবে যে কোনো নির্বাচনে তারাই হচ্ছে আসল শক্তি, তারাই হচ্ছে রাজ্যে কে ক্ষমতায় থাকবে, কে থাকবে না, কোথায় কে বিধায়ক হবে, কে হবে না, কোথায় কে গ্রাম পঞ্চায়েতের মেজরিটি কোন দল পাবে, কে প্রধান হবে, কোন ব্লকে কে পঞ্চায়েত সমিতি দখল করবে, জেলা পরিষদে কে দখল করবে, সবটাই কিন্তু আম পাবলিক সাধারণ মানুষের হাতে ক্ষমতা। কিন্তু আমরা দুঃখের সঙ্গে বলছি, আজকে যে দলটা প্রাক্তন হয়ে গেল, যে মুখ্যমন্ত্রী 1984 সালে মাত্র 32 বছর বয়সে একজন প্রখ্যাত আইনজীবী, ব্যারিস্টার, সিপিএম এর জবরদস্ত সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিল। সেই হারানোটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব হয়েছিল একটাই কারণে, তখন তার 5-7 বছর আগে 1977 সালে বাংলার আরেকজন বিখ্যাত আইনজীবী, লন্ডনে পড়াশোনা করা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়, তিনি এবং তেনার স্ত্রী মায়া রায়, তিনিও ব্যারিস্টার ছিলেন। সিদ্ধার্থ শঙ্কর রায়ও ব্যারিস্টার ছিলেন। 1972 থেকে 77 সাল সিদ্ধার্থ শঙ্কর রায় বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। একটা ন্যাশনাল দল, আমাদের ভাবতে খারাপ লাগে এই পশ্চিম বাংলায় অনেক উত্থান পতনের মধ্যে প্রথমে 30 বছর কংগ্রেস দল বাংলার শাসন করেছিল। সে অতুল্য ঘোষ থেকে শুরু করে, অজয় মুখার্জি থেকে শুরু করে ডাক্তার বিধান রায়ের 14 বছরের মুখ্যমন্ত্রিত্বর আমল এবং লাস্ট 5 বছর সিদ্ধার্থ শঙ্কর রায়ের জামানা। এই বাংলার মানুষ সেদিন সিদ্ধার্থ শঙ্কর রায়কে ভুল বুঝেছিল, কংগ্রেস নেতৃত্বকে ভুল বুঝেছিল। তাই তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে 1977 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে বাংলার মানুষ না, গোটা ভারতবর্ষের মানুষ সেদিন ইন্দিরা গান্ধীকেও হারিয়ে দিয়েছিল। 1977 সাল ইন্দিরা গান্ধী যখন হাঁটছে, পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী দক্ষ প্রশাসক হিসাবে ছিল সিদ্ধার্থ শঙ্করের নাম। আজও বাংলার মুখ্যমন্ত্রীদের যে তালিকা, সেই তালিকা যদি পর্যালোচনা করা হয়, তাহলে সিদ্ধার্থ শঙ্কর রায় দক্ষ একজন প্রশাসক ছিলেন। তাকেও কিন্তু 72 সাল থেকে 77 সালে বামফ্রন্টের কাছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সরোজ মুখার্জি, প্রমোদ দাশগুপ্ত, তাদের নেতৃত্বে
কমরেড জ্যোতি বসুদের নেতৃত্বে 1977 সালে বাংলার মানুষ ওই 5 বছর না 30 বছরের কংগ্রেস জামানা থেকে তাদেরও বিদায় করে দিয়েছিল। একদিকে ইন্দিরা গান্ধীকে হারিয়ে দিয়েছিল ভারতবর্ষের মানুষ, অন্যদিকে বাংলার মানুষ সিদ্ধার্থ শঙ্কর রায়কে হারিয়ে দিয়েছিল। তারপরে আপনারা দেখেছেন 23.5 বছরের কমরেড জ্যোতিবাবু বাংলার মুখ্যমন্ত্রী, 11 বছর প্রায়ত বুদ্ধদেব বাবু মুখ্যমন্ত্রী। আমরা সারা জীবন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে রাজনীতি করেছি, জ্যোতিবাবুর বিরুদ্ধে উচ্চারণ করেছি, বুদ্ধবাবুদের প্রশাসনের বিরুদ্ধে উচ্চারণ করেছি। রাজনীতি করতে গিয়ে 27টা ক্রিমিনাল কেস খেয়েছি, কোন সময় 81 দিন বহরমপুর জেল খেটেছি, কখনো 1 মাস 1.5 মাস পুলিশের ভয়ে এই জেলা ছেড়ে কলকাতায় গিয়ে আত্মগোপন করে থাকতে হয়েছে। তবুও কিন্তু তাদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করিনি, আপোষ করিনি, কোনো কিছুর বিনিময়ে তাদের সঙ্গে আপোষ করিনি। কিন্তু আজকে সেই 34 বছরের সরকারকে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2009 সালে 1 থেকে, কারণ 2004 সালের লোকসভায় মমতা একা এমপি ছিল, এই মুর্শিদাবাদে 3টে এমপি ছিল কংগ্রেস দলের, যেখানে মুসলমান মেজরিটি জেলা, সেই জেলায় প্রণব মুখার্জি ব্রাহ্মণ সন্তান জঙ্গিপুরের এমপি হয়েছিল। দীর্ঘদিন ধরে স্বাধীনতার পর 1952 সাল থেকে কমরেড ত্রিদীপ চৌধুরী এই বহরমপুরে আরএসপির কুদাল চিহ্ন নিয়ে, তারপরে ননীগোপাল ভট্টাচার্য, তারপরে প্রমথেশ মুখার্জি, তারা কেউ দুনিয়াতে নেই, সবাই ইহলোকে গেছে, কিন্তু এখান থেকে তারা বারবার এমপি হয়েছে। যখন কোন সনাতনী ধর্মাবলম্বী মানুষকে মুর্শিদাবাদের মুসলমানরা ভোট দিয়ে নির্বাচিত করে, তখন মুসলমানরা সাম্প্রদায়িক হয় না, তখন সনাতনী মানুষের কাছে তারা খুব ভালো। আর যখন কোন মুসলমান তার জাতির পক্ষ থেকে জাতির কোন মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তখন এক শ্রেণীর সনাতনী ধর্মাবলম্বী মানুষের গা জ্বলে। তারা মনে করে ভারতবর্ষের সংবিধানটা শুধু হিন্দুদের জন্যই, মুসলমানদের কোনো অধিকার নেই। কিন্তু যখন স্বাধীনতা লাভ করেছিল, দিল্লির ইন্ডিয়া গেটে গিয়ে পড়ে দেখুন, যদি 70 জন সনাতনী ধর্ম বা অমুসলিমদের নাম থাকে, 30% মুসলিমদেরও নাম সেখানে ইন্ডিয়া গেটে লেখা আছে। তাহলে সংবিধান কিন্তু সম অধিকার দিয়েছে, সে হিন্দু হোক, মুসলিম হোক, শিডিউল কাস্ট হোক, শিডিউল টাইপ হোক, সে যে কোনো জাতিতে বিলং করুক, যে কোনো ধর্মতে তিনি পালন করুক, তার কিন্তু সংবিধানে ডক্টর B.R. আম্বেদকর 3 বছর প্রায় 8 মাস ধরে যে সংবিধানটা তিনি লিখেছিলেন, সেই সংবিধানটা ভারতবর্ষের অত্যন্ত এত মজবুত। এই জায়গাতে বর্তমান শাসক বিজেপি সহ, বিগত দিনের কংগ্রেস সহ, বিশ্বনাথ প্রতাপ সিং থেকে শুরু করে আরো কয়েকজন, কেউ 13 মাসের, কেউ 15 মাসের, কেউ 7 মাসের চন্দ্রশেখররা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু এই সংবিধানকে কেউ পরিবর্তন করতে পারেনি, এই সংবিধানকে কেউ চ্যালেঞ্জ করতে পারেনি। কারণ ভারতবর্ষের সংবিধান অত্যন্ত এত সুন্দরভাবে 3 বছর 4 মাস ধরে একজন গঠন করেছিল ডক্টর B.R. আম্বেদকর। সেও কিন্তু একটা শিডিউল টাইপ লোক ছিল, সে কিন্তু ভারতবর্ষের সংবিধানটা এমন ভাবে গঠন করে গেছিল, সেই সংবিধানকে আজকে যে বিজেপি ভারতবর্ষের গদিতে আছে, 19টা রাজ্যের ক্ষমতা চালাচ্ছিল, বাংলা দখল করেছে 20টা রাজ্য, তাদের মাত্র 23টা রাজ্য, তার মধ্যে ভেঙে ভেঙে 29 হয়েছে।
29টা রাজ্যের মধ্যে আজকে পশ্চিম বাংলা দখল হওয়ার পর দেখা যাচ্ছে যে বাংলার ক্ষমতা সহ প্রায় ভারতবর্ষের তিনবারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এর আগে তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন 2001 সাল থেকে 2014 সাল। 2001 সাল থেকে এখন অবধি গুজরাটে কিন্তু বিজেপি সরকার চলছে, সেখানে কিন্তু 19% মুসলমানের বাস, 18% মুসলমান বিজেপির রাজত্বে চাকরি করছে। এখানে 37% মুসলমানের বাস এই বাংলায়। সেই বাংলাতে কংগ্রেসের সিদ্ধার্থ শঙ্কর রায়ের জামানা চলে যাওয়ার পর সেই সময় বরকত গনি খান চৌধুরী, সাত্তার সাহেব থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মুরাদই থেকে জিতে ডক্টর মোতাহার হোসেন, কলকাতা থেকে জিতে আব্দুর রব আনসারী, 16 জন মুসলিম মন্ত্রী ছিল 1972 সাল থেকে 1977 সাল। আর যে মুসলিমদের কাঁধে ভর দিয়ে 2011 সালে কংগ্রেসকে সঙ্গে নিয়ে যে মমতা ব্যানার্জি 34.5 বছরের সরকারটাকে এখান থেকে সরিয়ে দিল, সেই মুখ্যমন্ত্রীরা 34 বছরে মুসলমানদেরকে শুধু ইউজ অ্যান্ড থ্রু করেছিল, শুধু মুসলমানদেরকে ব্যবহার করেছিল। মুসলমানদের মধ্যে গ্রামে গ্রামে থানায় থানায় বুথে বুথে বোম বাঁধা শিখিয়েছিল, লড়াই করতে শিখেছিল। মুসলমানদের মধ্যে হানাহানি, মারামারি, কাটাকাটি, কোর্টে যাও, মার করো, আর ভয়ে আমাদেরকে ভোট দাও, এই ছিল বামপন্থীদের নীতি আদর্শ কর্মসূচি। একই পন্থা অবলম্বন করলো মমতা ব্যানার্জি। আজকে তিনি সনাতনী ধর্ম অবলম্বনী একজন ব্রাহ্মণের কন্যা, তিনাকে যখন বাংলার মানুষ প্রায় 100 জন মুসলমানের মধ্যে 85 জন মুসলমান এই তৃণমূলকে ভোট দিয়ে 2011 সালে 229টা সিটে লড়াই করেছিল, কংগ্রেসকে মাত্র 65টা আসন দিয়েছিল। সেই সময় যখন কংগ্রেস 65তে লড়ে 42 জিতলাম আমরা, এই রাজিনগরে আমি এমএলএ হয়েছিলাম। আমার ভাগ্য খারাপ ছিল, 5 বছরের জন্য মানুষ রাজিনগর আপনারা আমাকে ভোট দিয়েছিলেন, কিন্তু কংগ্রেসের নেতৃত্বের আচরণে আমি আহত হয়ে 18 মাসের মাথায় 20 নভেম্বর 2012 যিনি প্রাক্তন হয়ে গেল বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার স্পিকার, তার কাছে আমি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলাম। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেছিলাম কিসের ভরসায়? মুর্শিদাবাদের উন্নয়ন করব, মুর্শিদাবাদের মানুষের সুখ দুঃখে পাশে থাকবো, মুর্শিদাবাদের মানুষের উপরে যাতে কোনো অন্যায় অত্যাচার না হয়, মুর্শিদাবাদের মুসলমান গ্রাম গোড়ায় যেন মুসলমান ভাই ভাই মারামারি না করে, ভাই ভাই কাটাকাটি না করে, ভাই ভাই অর্থনৈতিক দিক থেকে দুর্বল না হয়, তার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেছিলাম। কিন্তু বিজেপির থেকেও আসল ক্রিমিনাল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আরএসএস এর দালাল মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি 2011 সালের 20 মে মুখ্যমন্ত্রীর গদিতে বসেছিল যেদিন, সেদিন পশ্চিম বাংলায় সনাতনী ধর্মাবলম্বী মানুষের অর্থাৎ প্রত্যেকটা হিন্দু গ্রামে কোনো আরএসএস এর অফিস ছিল না। টোটাল হাজার হাজার হিন্দু গ্রাম আছে গোটা বাংলায়, 70% উপর বাংলায় হিন্দু বসবাস করে। সেই সনাতনী ধর্মাবলম্বী মানুষের 20 মে 2011 মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শপথ নেওয়ার আগে পর্যন্ত 13 মে 2011 ঐতিহাসিক বুদ্ধদেব ভট্টাচার্য সহ তার মন্ত্রিসভার প্রায় 27 জন মন্ত্রী পরাজিত হয়েছিল। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় গদি পেয়েছিল। সেদিন গোটা পশ্চিম বাংলায় আরএসএস এর শাখা অফিস ছিল মাত্র 558, মাত্র 558।
আর এই আরএসএস এর দালাল মমতা ব্যানার্জির সহায়তায়, তার পুলিশ প্রশাসনের বদান্যতায়, তার নেতৃত্বে আজকে গোটা পশ্চিম বাংলায় আরএসএস এর শাখা অফিস হচ্ছে 12,500। এই 12,500 আরএসএস কর্মীরা পিছন থেকে লড়াই চালাচ্ছিল। কখনো মোহন ভাগবত, ভারতবর্ষের আরএসএস এর যিনি সর্বময় কর্তা, মহারাষ্ট্রের পুনেতে যার বাড়ি, তিনি এই মমতা ব্যানার্জি সরকারের আমলে নির্বিচারে 15 দিন পশ্চিম বাংলায় 2025 সালে 15 দিন রাত্রি যাপন করেছে আর পিছন থেকে অপারেশন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটকে হারাতে গিয়ে 2011 সালে কংগ্রেসকে সঙ্গে নিয়েছিল, পাশাপাশি এই আরএসএস এর একটা অংশের সহযোগিতা তিনি নিয়েছিল। 2009 সালে 1 থেকে 19টা সাংসদ হওয়ার পর যে 1.5 বছর সময় ছিল, যে প্রায় 2 বছর সময় ছিল, প্রতিদিন কলকাতার রাজপথে বুদ্ধিজীবীদের নামে আরএসএস কে, সমস্ত বামপন্থী বিরোধী লোককে নামিয়ে দিয়ে প্রতিদিন সভা সমিতি, পদযাত্রা এসব করে করে লাস্টে তিনি সার্থকতা লাভ পেলেন। কংগ্রেসকে 65টা সিটে লড়ার সুযোগ দিয়ে তারা 42টা পেল, পার্সেন্টেজ দেখুন। আর উনি 229টা সিটে লড়ে উনি কিন্তু 182টা পেয়েছিল। সেই কংগ্রেসের সঙ্গে দুর্ব্যবহার করেছিল। সেই কংগ্রেসকেও 1 বছর যেতে না যেতেও তাদের 6 জন মন্ত্রিসভাকে সেখান থেকে ছেড়ে দিতে বাধ্য করেছিল। এমন আচরণ করেছিল, তাদেরকে কোনো ফাইল রিসিভ করতে দিত না। ডাক্তার মনোজ ভূঁইয়া, আবু হেনা থেকে শুরু করে যারা মন্ত্রী ছিল, গনি খানের ভাই থেকে শুরু করে কেশব মন্ডল কুচবিহারের থেকে শুরু করে যে 6 জন মন্ত্রী ছিল, যে মানুষ ভূঁইয়াকে একদিন মঙ্গল কোটে দেখেছিলাম, বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী, ডাক্তার মানুষ, সিপিএম এর লোকরা কিভাবে তাকে তাড়া করেছিল মঙ্গল কোটে। তিনি পায়ের জুতো বগলে ভরে ডান দিক থেকে মোবাইল ফোন করে বুদ্ধবাবুকে বলেছিল, বুদ্ধবাবু আমাকে বাঁচান, আপনার ক্যাডাররা পুলিশের সামনে আমাকে খুন করে দিতে চাইছে। সেদিন কিন্তু বুদ্ধবাবু এই মানুষ ভূঁইয়াকে বাঁচিয়েছিল, সাপোর্ট করেছিল। আজকে কি ইতিহাস! আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী দলনেতা যে নিজেই যাকে হৃষ্টপিষ্ট করেছিল শুভেন্দু অধিকারীকে 2021 সালে নন্দীগ্রামে, তার কাছে 1956 ভোটে হারতে হয়েছিল। এত রবরবা, এত ঐধত্য, তার ভাইপুর সঙ্গে কথা বলা, টাকা ছাড়া কথা বলা যায় না, ফোনে মেসেজ দিলে তার কোনো উত্তর পাওয়া যায় না। আমি হুমায়ুন কবির বারবার মমতা ব্যানার্জির কাছে প্রতিবাদ করেছিলাম যে আমরা দল করতে এসছি, আপনার ভাইপুর গোলামি করতে আসিনি। আপনার ভাইপুকে সামলান, আপনার ভাইপুকে তুলাবাজি করা থেকে বিরত রাখুন, আপনি নিজে ক্ষমতা রাখুন। আপনি পুলিশ মন্ত্রী, একটা আইসির পোস্টিং দিতে গেলে আপনার ভাইপুকে 70 লাখ থেকে 1.5 কোটি গুনতে হয়। একটা জেলার এসপি কে পোস্টিং দিতে হলে আপনি পুলিশ মন্ত্রী, আপনার ভাইপো আগে 2 কোটি টাকা নেয়, তারপরে তার এসপির পোস্টিং হয়। এটা সাধারণ মানুষের উপরে জুলুম। একটা সাধারণ মানুষ 1 লরি বালি কিনতে গেলে এধারে বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, 1000 টাকা ভাতা দিচ্ছি, ইমামদের 3000 টাকা ভাতা দিচ্ছি, কিন্তু ঘুরিয়ে দেখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র দুর্নীতিগ্রস্ত নেত্রী। তিনি বাংলার সততার প্রতীক হিসেবে বাংলার মানুষের কাছে 2011 সালে যে গ্রহণযোগ্যতা ছিল, তার নিজের পাপের প্রায়শ্চিত্ত গত 4 তারিখে 15,114 ভোটে শুভেন্দুর কাছে পরাজয় স্বীকার করতে হলো। তার মন্ত্রিসভার তার প্রিয় পাত্র চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন, যেখানে যে
রাত্রিবেলায় গিয়ে গান শোনাতো, সেই ইন্দ্রনীল সেন কেউ জিতাতে পারেনি। যেখানে যেত নর্থ বেঙ্গল গেলে অরূপ বিশ্বাস টালিগঞ্জের বিধায়ক, তাকে একটা ঝুলা নিয়ে সঙ্গে নিয়ে যেত, সেই অরূপ বিশ্বাস কেউ জিতাতে পারেনি। 4টে দপ্তরের মন্ত্রী করে রেখেছিল ডাক্তার শশী পাজাকে, তাকেও জিতাতে পারেনি। চন্দ্রিমা ভট্টাচার্যকে 4টে দপ্তর দিয়ে রেখেছিল, তাকেও জিতাতে পারেনি। আমরা বলেছিলাম মুর্শিদাবাদে আমাদের কিছু দায়িত্ব দিন, মন্ত্রী না করুন, কিছু ক্ষমতা দিন, কোন দপ্তরের চেয়ারম্যান করে দিন, ফান্ড দিন। আমরা মুর্শিদাবাদের মানুষ আপনাকে ভোট দিয়েছে। 2021 সালের আগে আপনার 4টে আসন ছিল, 2011-তে যেদিন আপনি ক্ষমতায় আসেন সেদিন 1টা আসন ছিল সাগরদিঘি। কংগ্রেস ছিলাম আমরা 14টা, বামফ্রন্ট ছিল 7টা। আমরা আপনার দলে আবার আসার পরে আমরা আপনাকে 20টা আসন পাই দিয়েছি। মুর্শিদাবাদের মানুষকে এভাবে অসম্মান করবেন না, মুর্শিদাবাদের মানুষের উন্নয়ন করুন। কিন্তু এই তোলাবাজ ভাইপো, চোর ভাইপো সেদিনকে সম্পূর্ণ পিসির ক্ষমতার অপব্যবহার করে বাংলার মানুষের সাথে চুরি করেছে, ডাকাতি করেছে, তোলাবাজি করেছে। কদিন আগে বক্তৃতা করছিল, এই শক্তিপুরে প্রতাপ সংঘ মাঠে এসে বক্তৃতা করে বলছিল, 17 এপ্রিল বোধহয় বক্তৃতা করে কি বলছিল, যে অমিত শাহকে যে পুলিশ সিকিউরিটি দেয়, সেই পুলিশ কি করে হুমায়ুন কবিরকে সিকিউরিটি দেয়, কি করে নওশাদকে সিকিউরিটি দেয়। তুমি কে হরিদাস পাল? তুমি বলছো যে সেন্ট্রাল গভর্নমেন্টের সিকিউরিটি ছেড়ে দিক, আমি সিকিউরিটি দেব। অভিষেক আজ তোমার কি পরিণতি হয়েছে? তোমার 100 জন পুলিশ নিয়ে রাত্রিবাস করতা কালীঘাটের বাড়িতে, কালকে সন্ধ্যা 6:30টার মধ্যে তোমার কাছে মাত্র 2টো পুলিশ আছে, সব সরিয়ে দিয়েছে। সরকারের দায় আসতে শুভেন্দুরা মুখ্যমন্ত্রী নাই হতেই গতকাল সন্ধ্যায় তোমার সমস্ত সিকিউরিটি সরিয়ে দিয়েছে। তোমার ডান হাত তুলাবাজের আরেকজন কুখ্যাত লোক ফলতার জাহাঙ্গীর, তারও 18 জন সিকিউরিটি ছিল, পরশুদিনই সব চাকরি গুটিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনারও Z+ সিকিউরিটি ছিল। আজকে ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর কালকে বলে দিয়েছে আপনার আর কোনো সিকিউরিটির দরকার নাই, মাত্র 4 জন কনস্টেবল আর 1 জন সাব ইন্সপেক্টর রেখে সমস্ত সিকিউরিটি তুলে দিয়েছে। হুমায়ুন কবিরকে সিকিউরিটি দিয়েছে কলকাতার হাইকোর্টের জাজ সাহেব ম্যাডাম ডাক্তার সুপ্রা ঘোষ, আর স্বরাষ্ট্র মন্ত্রক সেটাকে ইমপ্লিমেন্ট করেছে। তোমার ক্ষমতা থাকে তো তুমি আমার সিকিউরিটি তুলে দেখাও। চ্যালেঞ্জ থাকলো, চ্যালেঞ্জ থাকলো। মমতা ব্যানার্জি নিজে যে পাপ করেছো তার জন্য প্রায়শ্চিত্ত তোমাকে করতে হতোই। এবারের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় পাপের প্রায়শ্চিত্ত পূর্ণ হয়েছে। তাই আগামী দিনে তৃণমূল দলটা, বিজেপি যদি গত 2 দিন আগে থেকে রেজাল্টের পরের দিন থেকেই যদি মনে করত তৃণমূলটা ভেঙে দেব, তৃণমূলটা যত এমএলএ জিতেছে তার অর্ধেক আমরা দলে নিয়ে নেব, বা যে সমস্ত এখানে যে বীর বাহাদুর, যে তোলাবাজ এখানে কলকাতায় গিয়ে বিজেপির নেতার সাথে যোগাযোগ করছে, অত সস্তা না। হুমায়ুন কবির থাকতে তোমাকে বিজেপি কোনো মতে জায়গা দেবে না, তুমি বিজেপির হাত ধরে বাঁচতে পারবে না। তোমাকে আমি ভালোভাবে বলছি, যদি রেজিনগরে ভালোভাবে জয়নগরে বাঁচতে চাও, আমাদের কোন লোককে তোমার গায়ে হাত দিতে কাউকে হাত দিতে দেবো না, কিন্তু তোমার একটা একটা করে ডানা ছাঁটবো। সেটা কি? তুমি লটারি বিক্রেতাদের সাথে টাকা নাও, তুমি মাটি কাটার ট্রাক্টরওয়ালাদের সাথে মান্থলি নাও পুলিশের নাম করে। তোমার কিছু চ্যাংম্যান আছে, তারা শৈতান এগ্রো কোম্পানির কয়েকশো বিঘি জমি দখল করে
এই রেজিনগরের বিধানসভার সদস্য হিসেবে উপস্থিত সকলের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিয়ে একটা আবেদন করব, সেটা হচ্ছে আমি আজকের 7 তারিখ, কালকে আমাকে কলকাতা যেতে হবে। পরশুদিন 4টের সময় বাংলার সরকার শপথ নেওয়ার কথা ছিল, কিন্তু প্রধানমন্ত্রী সময় কম, তাকে যেতে হবে আসামে। তাই সকাল 10টায় ব্রিগেডে যে রাজ্য সরকারের পক্ষ থেকে, গভর্নরের পক্ষ থেকে এত নির্লজ্জ ক্ষমতা যে নিজের যে দায়িত্ববোধ হেরে যাওয়ার পরে যে পদত্যাগ করা, সেটাও করতে যায়নি, বলছে আমাকে জোর করে হারানো হয়েছে। আরে তোমাকে যদি জোর করে হারানো হয়, তুমি তো মুখ্যমন্ত্রীর চেয়ারে ছিল, কেয়ারটেকার মুখ্যমন্ত্রী ছিল, কি করে সেটা সম্ভব? আর বিজেপি যদি এত ক্ষমতাবান, রেজিনগরে কেন হুমায়ুন কবিরকে হারাতে পারলো না? নওদাতে কেন হারাতে পারলো না? নওদার মানুষ আমাকে সঙ্গ দিয়েছে, রেজিনগরের বিধানসভার মানুষ তারা আমাকে সঙ্গ দিয়েছে, সাপোর্ট করেছে, তাই হুমায়ুন কবির 60,000 ভোটে নির্বাচিত হয়েছে, ওখানে প্রায় 28,000 ভোটে নির্বাচিত হয়েছে। মানুষ সঙ্গে থাকলে কেউ কাউকে হারাতে পারে না। এতদিন যত ভোটে জিতেছ, ততই তো বারবার বলেছ মানুষ আমার সঙ্গে আছে, মামাটি মানুষের নেত্রী সেজেছ। এবার যখন 80-তে চলে এসছো, 6 মাস আগে থেকে গল্প করছিল, হুঙ্কার ছাড়ছিল তোমার ভাইপো, 250 সিট নিয়ে ক্ষমতায় আসবো। আমি সেদিন বলেছিলাম মূর্খের স্বর্গে বাস করছো মমতা ব্যানার্জি, বারবার আবেদন নিবেদন করেছিলাম। একবার বলছে ববির সাথে কথা বলো, একবার বলছে অভিষেকের সাথে কথা বলো। আমি আগেই বলেছি, আমি একজন মুসলমান হিসেবে আমি আল্লাহর গোলামি করব, কোন মুসলিমের গোলামি করব না, করব না, করব না। তাই আমাকে একটা নতুন দল খুলতে হয়েছে। আজকে এই রেজিনগর বিধানসভায় মাত্র 92,000 হিন্দু ভোট, 92,000, 2,62,000 ভোটের মধ্যে মাত্র 92,000, 68% মুসলিম ভোট। হুমায়ুন কবিরকে মুসলমানরা ভোট দিলে তারা সম্প্রদায়িক। আর যখন 92,000 ভোটের মধ্যে বাবন ঘোষের মতো আমার ছেলের বয়সে, রাজনীতির জানে না, ওর বাবা ছিল স্বাধীন ঘোষ, 1 বছর আগে মারা গেছে, আমার বন্ধু লোক ছিল, তার ছেলেকে এখানকার হিন্দুরা বিধায়ক করার জন্য যখন 64,000 ভোট দেয়, তখন মুসলমানরা সাম্প্রদায়িক হয় আর হিন্দুরা সব ধর্ম নিরপেক্ষ হয়। এই সাম্প্রদায়িক হতে আমি যতদিন বাঁচবো, এই মুর্শিদাবাদের বুকে কোন মুসলমানের গায়ে হাত দিলে আমরা আগে কোন মুসলিমকে মারতে যাব না, আগে কোন মুসলিমের সম্পদ দখল করতে যাব না, আগে কোন মুসলিমের সঙ্গে ঝামেলায় যাব না। কিন্তু মনে রেখো, ভারতবর্ষের সরকার মোদীজিকেও বলছি, বাংলার নতুন সরকার বিজেপি সরকারকে বলছি, আগুন নিয়ে খেলতে যাবেন না। মুর্শিদাবাদে হুমায়ুন কবির যখন বেঁচে আছে, বাবরি মসজিদ হবে, এবং যতক্ষণ বেঁচে আছে আগামী পঞ্চায়েত নির্বাচন সিংহভাগ পঞ্চায়েত আন্তর্জাতিক উন্নয়ন পার্টি দখলে আসবে, এবং 2029-এর লোকসভায় বহরমপুর সহ 3টে লোকসভায় আন্তর্জাতিক উন্নয়ন পার্টি দখল করবে। 72% জেলায় মুসলমানদের বাস, যত হিন্দুরা একটা হবে, আমি গোটা মুর্শিদাবাদের মুসলিমদেরকে একটা করবো, কি করে নির্বাচিত হন। আমরা নিশ্চিতভাবেই আগামী 2029 সালে 3টে লোকসভায় দখল করব। আমি নিজে বহরমপুরে লড়ব, আর যোগ্যতম প্রার্থী মুর্শিদাবাদেও দেব, জঙ্গিপুরেও দেব। আমার আগামী দিনে লড়াই হবে। এই যে 3টে এমপি আছে, অকেজো, একটা গুজরাট থেকে নিয়ে এসে করেছে, আর একটা লেংড়া ভেংড়া মিথ্যাবাদী, এদেরকে হারিয়ে যোগ্য মুসলমানদেরকে 2029 সালে জঙ্গিপুর, মুর্শিদাবাদ এবং বহরমপুরে আমি নিজে লড়বো। আমার চ্যালেঞ্জ, হিন্দু ভোট সব
2 লক্ষ ভোটে আমি জিতবো। ভোট একটা না, অধীরকে দিবে না, নির্মল সাহাকে দিবে, তারা বেছে নিক। আর মুসলমানদের 90টা ভোট হুমায়ুন কবিরের পক্ষে আসবে। 2 লক্ষ ভোটে আমরা জিতবো। কারো ক্ষমতা থাকে আমাদেরকে রুখে দেবে। আর আমি নতুন বিজেপি সরকারকে বলবো, আপনাদেরকে মানুষ আশীর্বাদ করেছে, সম্মান দিয়েছে, ক্ষমতা দিয়েছে। আপনারা মুর্শিদাবাদে কোন রকম কোন ঝামেলা করতে আপনাদের যারা নবনির্বাচিত বিধায়ক 8 জন তাদেরকেও নিষেধ করবেন। আর আপনাদের যারা কিছু লাঠিয়াল বাহিনী আছে তাদেরকেও সংযত করবেন। আমি আগেও বলেছি, আবার বলছি, আমরা কাউকে আগে থেকে কারো সম্পদ দখল করতে যাব না, আগে থেকে কারো গায়ে হাত উঠাবো না। কিন্তু মুর্শিদাবাদের মতো জেলায় কোন মসজিদ আক্রান্ত হলে, কোন মুসলমান আক্রান্ত হলে হুমায়ুন কবির সিংহের মতো লোক হুমায়ুন কবির রাস্তায় নামবে। কোনো বাধা মানব না, কোন সরকারের প্রশাসনকে মানব না। যেদিন হুমায়ুন কবিরের মাথা গরম হবে, কোন প্রশাসন সেদিন হুমায়ুন কবিরকে রুখতে পারবে না। আমি এরপরে লোকাল কয়েকটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। আগামী আপনাদের সকলের কাছে আমি করজোড়ে অনুমতি চাইছি। 9 তারিখ আমি যাব, কিন্তু আমি শপথ নিতে পারবো না, কারণ আমি রিজাইন করিনি, এখনো করব না। আমি আগামী 13 তারিখ বৃহস্পতিবারে রিজাইন করব, আর 14 তারিখ বৃহস্পতিবারে রিজাইন করব রেজিনগর বিধানসভা থেকে। আপনারা কেউ ভুল বুঝবেন না, আপনারা আমার সঙ্গে থেকেন। আমার ছেলেকে প্রার্থী করব, সে প্রার্থী হবে না, আমি প্রার্থী হবে। এবং আপনাদেরকে আরো বেশি ভোটে তাকে জিতাতে হবে, আরো বেশি ভোটে তাকে জিতাতে হবে। আমার হাত শক্তিশালী করতে গিয়ে আপনাকে আমার ছেলে রবিন গোলাম নবী আজাদকে ভোট দিতে হবে। আগামী 15 তারিখের মধ্যেই, আমি 15 তারিখে শুক্রবার জুম্মার নামাজ পড়ে রেজিনগর বিধানসভা থেকে আমি পদত্যাগ করব। এখন থেকে 4 মাসের মধ্যে 6 মাস কমিশন আছে, কিন্তু ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলে যা বুঝছি 4 মাসের মধ্যেই উপনির্বাচন হয়ে যাবে। শুধু এটাই হবে না, আরেকটাও হবে। শুভেন্দু 2টো জায়গায় জিতেছে, সে হয়তো ভবানীপুর রাখবে, নন্দীগ্রাম ছাড়বে। কাজে নন্দীগ্রাম আর রেজিনগর দুটোই উপনির্বাচন হবে 4 মাসের মধ্যে। আমার ছেলে রবিনকে আপনারা সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন, পাশে থাকবেন। ওকে ভোট দেওয়া মানে আমাকে ভোট দেওয়া। আপনাদেরকে আমি কথা দিচ্ছি, রেজিনগরে কারো রংবাজি চলবে না, রেজিনগরে কারো তোলাবাজি চলবে না। আমার ছেলেকে কোনোদিন কারো লটারিওয়ালার সাথে টাকা তুলতে দেব না, কারো মাটি চুরি করতে দেব না। যারা একটা ট্র্যাক্টরের ব্যবসা করে খায়, এই তুলাপাল তাদের সাথেও কাম ছিল সব জায়গাতে। আগামী দিনে শক্তিপুর থানার ওসিকে এমন ধাক্কা দেব, আগে এসপিকে বলবো একে তুলে নিয়ে কোথাও বাজে জায়গায় আইবিতে ডিআইবিতে পোস্টিং করতে যদি না পারে, আগামী 15 তারিখে রিজাইন আসার পর 17 বা 18 তারিখে এই শক্তিপুর ব্লক অফিস অচল করব। ব্লক অফিস অচল করব, থানা অচল করব। চাঁদপাড়া থেকে রামনগর ঘাটের রাস্তা কি দুরবস্থা হয়ে আছে, রাস্তা করতে হবে আগে। আর সবাইকে সুশাসন দিতে হবে। এই রেজিনগর মাটিতে স্বচ্ছতাকে রেখে আমরা আগামী দিন দল করব। কোন তুলাবাজিকে আমরা কোন তুলাবাজি করতে দেব না, দেব না, দেব না। আমরা দায়বদ্ধ মানুষের কাছে, মানুষকে সুস্থ পরিষেবা দেওয়া। এখানকার মানুষ কোনো কিছুতে আপনারা বঞ্চিত হবেন না। আমি কথা দিচ্ছি, আপনাদের সমর্থনে সমস্ত পরিষেবা আমি আদায় করে ছাড়ব। সমস্ত পরিষেবা, নিত্যদিনের মানুষের যে পরিষেবা, সেটা হুমায়ুন কবির আপনাদের কাছ থেকে সহযোগিতা পেলে
আপনারা আমার যেভাবে পাশে আছেন সেইভাবে পাশে থাকলে, আর আগামী 15 তারিখ শুক্রবার রিজাইন দেওয়ার পর একদম 18-19 তারিখের মধ্যে আমরা এই কর্মসূচি নেব। শক্তিপুরের বিটি অফিসটাকে সোজা করব, থানাটাকে সোজা করব, বেলার অফিসটাকে সোজা করব। কারোর সাথে কোনো আপোষ নেই, কারোর সাথে কোনো কম্প্রোমাইজ নেই। পঞ্চায়েত সমিতি জুন মাসের মধ্যে ভেঙে নতুন পঞ্চায়েত সমিতি গঠন করব। নতুন ভাবে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হবে, সেখানে কারা কারা স্থান পাবে আমরা জুন মাসের মিডিলের মধ্যেই সেটা ফাইনাল করে দেখাবো। আমরা মুখে কম বলি, কাজে করি, আর কাজে কি মুখেও যেটা বেশি বলি সেটাও কাজে করে দেখায়। তাই বেলডাঙ্গা 2 পঞ্চায়েত সমিতির যে দাদা ভোটে লড়তে গিয়েছিল এমএলএ হওয়ার জন্য, তিনি আজকে তার সঙ্গী সাথীদের নিয়ে কলকাতায় গিয়ে টুকরে টুকরে কাঁদছে। যত কোনো সময় বাকি আছে, সংশোধন না হলে এই রেজিনগরে তোমার থাকা চলবে না। যদি সংশোধন না হয়, রেজিনগরে থাকতে গেলে ভদ্রভাবে থাকতে হবে। মানুষের রাজনীতি করার অধিকার তোমারও আছে, করো, কোনো যায় আসে না। কাউকে পুলিশ দেখাবো না। ভোটের আগের দিন আমার নিজের ভাইপুকে অ্যারেস্ট করেছে এসে। এই সুরের বাচ্চাকে আগে দেখবো, এই সুরের বাচ্চাকে আমি এমন শিক্ষা দেবো, এই অপপ্রকাশকে, এর বাবার 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দেবো। এই লালগোলাতে 500 মুসলমানের লাইফ শেষ করে এসছে। শক্তিপুরে এসেও অনেক কিছু করেছে। আমি অনেক ধৈর্য ধরেছি, শুধু সময়ের অপেক্ষা। এই মে মাসের মধ্যে এসপিকে ভদ্রভাবে বলবো, এই ওসিকে যাতে সরানো শুধু না, একবারে ওকে পোস্টিং দিতে হবে। যদি না দেয় 10,000 লোক নিয়ে থানা ঘিরে একে কলাপ ধরে থানা থেকে বের করবো। তাও বাপের ক্ষমতা থাকে তো আমাকে রুখে দেবে। এই শক্তিপুরের ওসিকে, এই সুরের বাচ্চা মানুষের বাচ্চা না, একদম হারামখোর, একদম বেঈমান, একদম সাম্প্রদায়িক লোক। সরকারি চেয়ারে বসে যেভাবে তিনি এখানে নির্বিচারে অত্যাচার করেছে মানুষের উপরে। লালগোলা থানাতে ছিল, সেখানেও 500 মুসলিম পরিবারকে শেষ করে এসছে এই ওসি। কাজে আগামী দিনে আমরা হিসাব নিকাশ বেলারতেও তুলাবাজি বন্ধ করব, বিডিও অফিসেও তুলাবাজি বন্ধ করব, এবং জুন মাসের মধ্যেই এসবের সমাধান করব। আর আপনাদেরকে বলছি, 15 মে শুক্রবার আমি রেজিনগর বিধানসভা থেকে পদত্যাগ করব, নওদাটায় থাকবো। আপনাদের রেজিনগর বিধানসভার সর্বস্তরের মানুষের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ছেলেকে ভোট দেওয়া মানে হুমায়ুন কবিরকে ভোট দেওয়া, হুমায়ুন কবিরকে শক্তিশালী রাখা। আপনারা আমার সাথে বুঝে নেবেন, ও কোনো ভুল কাজ করলে, কোনো অন্যায় করলে জবাবদিহি আমি করব আপনাদের কাছে। তাই আপনারা কেউ কিছু মনে করবেন না। আমি বলছি, যদি থাকা যেত দুটোতেই থাকতাম, কোনো মতেই থাকা যায় না। কাজেই ভারতবর্ষের রাজনীতিতে 4 জন ব্যক্তির এই রেকর্ড হলো। এক মোদিজি 2টো সিটে এমপিতে দাঁড়িয়ে তিনি দুটোতেই জিতেছিলেন, আর রাহুল গান্ধী 2টো সিটে দাঁড়িয়ে দুটোতেই জিতে একটাতে রিজাইন দিয়ে তার দিদি প্রিয়াঙ্কা গান্ধীকে সংসদ করেছে। আর শুভেন্দু অধিকারীও 2টোতে দাঁড়িয়ে জিতেছে। আর মুর্শিদাবাদের রেজিনগর এবং নওদার মানুষের ভালোবাসায় আমিও এটা একটা নজির সৃষ্টি করলাম, রেকর্ড সৃষ্টি করলাম। তাই রেজিনগরের মানুষকে আরেকবার ধন্যবাদ জানাবো, সালাম জানাবো, আদাব জানাবো। যেভাবে সহযোগিতা করেছেন সকলে মিলে, এই সহযোগিতা আমি আশা করতেই পারি আপনাদের কাছে। আর আমি কথা দিচ্ছি, আমি থাকতে পারলে থাকতাম, কিন্তু থাকা যায় না। তাই আইনের বেড়া জালে আমাকে ছাড়তে হচ্ছে। রেজিনগর আমার হৃৎপিণ্ড, রেজিনগর আমার জন্মস্থান, রেজিনগর আমি 63 বছর বসবাস করছি। সেই রেজিনগরের কোন মানুষকে অসম্মান আমি করি না, ভবিষ্যতেও করব না। আমার ছেলেকে আপনারা আমার উপরে আস্থা রেখে ভোট দেবেন। আমি যেন
মানবতা উন্নয়নের বাসি চিহ্নে আগামী দিনে আমাদের মূল টার্গেট হবে পঞ্চায়েত দখল করা গোটা রাজ্যে গোটা জেলায়। আরেকটা খবর আপনাদের দিয়ে দিই, যেভাবে 2023 সালে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে পঞ্চায়েতগুলো দখল করেছিল, পঞ্চায়েত সমিতিদের দখল করেছিল, জেলা পরিষদ দখল করেছিল, শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হতে দিন। 6 মাসের মধ্যে দেখবেন সমস্ত পঞ্চায়েতের ক্ষমতা সিজ করে দেবে, অ্যাডমিনিস্ট্রেটর করে দেবে এবং 2028-এর আগেই পঞ্চায়েত নির্বাচন হবে। আমার কথা মিলিয়ে নেবেন, সেদিন এই লাখালু ভুলুদের মাস্টারি কোথায় থাকে। আর ওই একজন কুখ্যাত মাস্টার, নাম বলতে আমার ঘৃণা লাগে, সে নিজের নিয়মকে অমান্য করে 23 এপ্রিল ওই শিবনগর বুথে কি করেছিল সবাই দেখেছে, গোটা ইন্ডিয়ার লোক দেখেছে, ন্যাশনাল টিভি গুলো আমার সঙ্গে ছিল। তাকে গণনার দিন রাত্রেই তার 12টা বাজিয়ে দিয়েছি, সে এখন শ্রীঘরে আছে, শ্রীঘরে আছে। ওই রকম মির্জাপুরের একজন আমাকে গাল দিয়েছিল, তাকেও কালকে রাত্রে অ্যারেস্ট করে দিয়েছে। তার ফ্যামিলির লোকরা আমাকে অনুরোধ করেছে, তাই আমি আবার তাকে আইসি কে বলেছি এমন কিছু ধারা দেবেন না যাতে জেল কাস্টডিতে থাকতে হয়। ছোট্ট করে শিক্ষা দিলাম, সংশোধন না হলে ট্যাবলেট জানা আছে, ট্যাবলেট সব পেয়ে যাবে, কোনো চিন্তা নাই। হুমায়ুন কবির অন্যায় করবে না, কিন্তু কোন অন্যায়কারীকে, তোলাবাজকে, ছাত্রকে কারো ঘরে ঢুকবে, কারো মা পুত্রের ইজ্জত লুটতে যাবে, তার সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না, হবে না, হবে না। তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করব, সকলের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে, একসঙ্গে তো সবাই বসতে পারবেন না। এই চেয়ারের মধ্যে টেবিল ঢুকবে, যটা ব্যাচ হবে সুস্থভাবে আপনারা আমাদের সৈনিক হিসাবে, কর্মী হিসাবে আমাদের এই কথাটা মানতে হবে। যা 2 ঘন্টা টাইম লাগুক, সবাই আপনাদেরকে খাওয়া দাওয়া করে এখান থেকে ত্যাগ করবেন। এই চেয়ার সঙ্গে সঙ্গে উঠে যেতে হবে। প্যান্ডেল বালারা এখানেই পুরো টেবিল দিয়ে দিবে, চেয়ার বসিয়ে দিবে। আপনাদের এক একটা ব্যাচে যতগুলো লোক একসঙ্গে বসবে, আপনারা 2 কি 3টে কি 4টে যাই ব্যাচ হোক, সকলেই যেন খাওয়া দাওয়া করে দেবেন। কথা দিচ্ছেন তো? একসঙ্গে হুজুতি করে বসতে যাবেন না, একটু আমাকে এই কোঅপারেশন করবেন।